আচ্ছা ভাই, একটা স্মার্টফোনে যদি আমি 8 জিবি লুক তার সাথে মোটামুটি ভালো একটি চিপসেট আর ভালো একটি ডিসপ্লে দিলে কি এটা আসলে গেমিং স্মার্টফোন বলা যাবে? অবশ্য না, এর জন্য স্মার্টফোনটিতে খুবই ভালো অপটিমাইজড হওয়া দরকার। এবারে গেমিং জগতে নতুন একটি মেহমান ইনফিনিক্সের GT 30 Pro চলে এসেছে, তাও নাকি 40,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এর 8 256 GB। তবে ভাই আমি জানি না আল্লাহর কোন বান্দা আসলে এই স্মার্টফোনটি কিনবে, তাও 40,000-এ, যেখানে এই প্রাইস পয়েন্টটা আপনার আইকিউ নিউ 10 থেকে শুরু করে রিয়েলমি টার্বো 4 দেন আদারওয়াইজ তাদের রিয়েলমি, শাওমি, পোকো এদেরও কিন্তু বেশ কিছু স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে। সেগুলো ছেড়ে কোন আক্কেলা আমি 40,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে স্মার্টফোনটি কিনতে যাবো, তাও নাকি আবার ইনফিনিক্সের পক্ষ হতে। ব্যাপারটা প্রথমে আমারও খাপটা লেগেছিল, বাট পরে যখন আপনি অফিসিয়াল টু অফিসিয়াল কম্পেয়ার করেন তাহলে আমি মনে করি যে বাজেটে কিন্তু গেমিং এর মধ্যে এটাই সব থেকে ভ্যালু ফর মানি অফার করছে। তবে বস পুরো কথাটা আগে শুনেন, আমি কিন্তু বলেছি অফিসিয়াল টু অফিসিয়াল, আপনি অফিসিয়াল টু আনঅফিসিয়াল অফার করলে কিন্তু এর থেকে বেটার স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এটা আনঅফিসিয়াল। বাট আপনি অফিসিয়াল টু অফিসিয়াল কম্পেয়ার করেন তাহলে এর চেয়ে বেটার ডিল কিন্তু কেউ আপনাকে অফার করছে না। এবারে চলুন স্মার্টফোনটিকে নিয়ে কিছুটা গভীরে ডুব দেওয়া যায়, জেনে নেওয়া যাক ভালো মন্দ সমস্ত কিছু। যেহেতু গেমিং একটা স্মার্টফোন, ফার্স্ট অফ অল তাদের প্রসেসর দিয়ে শুরু করছি, এখানে দেওয়া হয়েছে নাকি ওয়ার্ল্ড ফার্স্ট MediaTek 8350 আলটিমেট। যদি এস কম্পেয়ার টু করতে চান তাহলে আপনি এটাকে কিন্তু স্ন্যাপড্রাগন 7s Gen 3 প্লাস অথবা স্ন্যাপড্রাগন 7s Gen 3 এটার মাঝখানে রাখতে পারেন। তবে তারা তাদের ওয়েবসাইট এটাকে ওয়ার্ল্ড ফার্স্ট চিপসেট কেন বলেছে জানি না, আমরা কিন্তু সেম প্রসেসর তাদের নোট 15 সিরিজে কিংবা রেনো 13 সিরিজেও কিন্তু দেখতে পেয়েছিলাম। ইভেন তারা এখন কেন জানি না এটাকে ওয়ার্ল্ড ফার্স্ট বলছে, আসলে বুঝলাম না ব্যাপারটা। যদি পারফরমেন্সের প্রসঙ্গে প্রথমেই কথা বলা যাক, যেহেতু গেমিং সেন্টার একটা স্মার্টফোন, পাবজির মতন গেম 120 FPS এর প্লে করা যাচ্ছিল, যেখানে আমরা অ্যাভারেজ ফ্রেম রেট পেয়েছি 116 কিংবা 18 এর মধ্যে, আর আধা ঘন্টা কিন্তু প্লে করার পরে থার্মাল কিন্তু আমরা 42 ডিগ্রি পর্যন্ত চলে গিয়েছিল। তারা কিন্তু হিট ডিসিপেশনটা তেমন ভালোভাবে কিন্তু ধরে রাখতে পারে না। তবে এখানে তারা 6 লেয়ার পিসি কুলিং 3D চেম্বার ইউজ করেছে, ওটা কিন্তু তেমন ভালোভাবে আহামরি কাজে লাগাতে পারে না। তবে আপনাকে এক্সট্রা 2000 টাকা খরচ করে তাদের যে একটা কুলিং ফ্যান রয়েছে ওইটা কিন্তু পারচেস করলে কিছুটা টেম্পারেচার আসলে কমানো যাচ্ছিল। গেমিং এর কথা মাথায় রেখে এখানে কিন্তু আপনার টাচ সেন্সিটিভ ট্রিগার দেওয়া হয়েছে, যেগুলো মোটামুটি ভালোভাবে কাজ করছিল, যেগুলো এগুলো রেসপন্স রেট 520 হার্টজ এর কাছাকাছি। আর এটি শুধু গেমিং এর ক্ষেত্রেই না, আপনি ক্যামেরা বলুন কিংবা ভিডিও বলুন সেক্ষেত্রেও মোটামুটি কাজে লাগাতে পারবেন। ফিজিক্যাল ওভারভিউর ক্ষেত্রে হেডফোন জ্যাকের গর্তটা অবশ্যই দেওয়া উচিত ছিল, যেহেতু গেমিং মানেই আপনাকে হেডফোন লাগবে একটা। তবে বক্সে যেহেতু একটা ডঙ্গেল দিয়েছে, এখানে মেইন রিজন হচ্ছে কি আপনি যদি ওয়্যারলেস জনিত কোনো হেডফোন বা অ্যাক্সেসরিজ দিয়ে যদি গেম খেলেন তাহলে সেখানে সাউন্ডগুলো কিছুটা ডিলে হয়, বিদায় আপনাকে তারযুক্ত হেডফোনগুলো ইউজ করতে হবে। নিয়ে একটু ইন ডিটেলস আরো জানা যায়, এখানে আমরা সিওডি গেমটাও 120 FPS এর প্লে করার অপশন পাচ্ছিলাম। তবে আমরা সেখানে এভারেজ ফ্রেম রেট পেয়েছি কিন্তু 116 কিংবা 17, যেটা আপনার 30 মিনিট প্লে করার পর আমরা থার্মাল পেয়েছি কিন্তু 38 কিংবা 40 ডিগ্রির কাছাকাছি। জেনশিন ইম্প্যাক্টের মতন গেমটাও আপনার 60 FPS এর প্লে করার অপশন থাকলো আমরা এভারেজ কিন্তু ফ্রেম রেট পেয়েছি 53 কিংবা 54 এর কাছাকাছি। গেমিং এর সময় এখানে বিভিন্ন এআই ফিউচার, তার সাথে এআই বুস্টার যেসব থাকে আর কি, ওগুলো তো থাকছেই। আর গেমারদের সুবিধা মাথায় রেখে এখানে বাইপাস চার্জিং এর সুবিধা, ওইটাও মিস দেয় না। ইঞ্জিনিত ইস্যু তো জানেনি একটা গেমারদের জন্য কত বড় রিজন। এখানে কিন্তু এর জন্য 360 ডিগ্রি অ্যান্টেনা লেআউট দেওয়া হয়েছে। ইউআই নিয়ে কিছু সংখ্যক মানুষের এক্সকিউজ থাকবে, স্বাভাবিক, কারণ তাদের ইউআইটা খুব একটা ক্লিন না। তবে এবারে GT 30 Proতে মোটামুটি ভালো একটা ইউআই দেওয়া হয়েছে XOS 15, যেটা মোটামুটি কোয়াইট অপটিমাইজড বলবো, যেখানে আমরা কিছু টুকটাক এআই রিলেটেড ফিউচার দেখতে পারবো, যেগুলো মোটামুটি কাজের ছিল, আপনাকে আহামরি খুব একটা স্যাটিসফাইং করবে তা না। XOS 15 এর সাথে আসে টপ অফ অ্যান্ড্রয়েড 50, যেখানে আপনি 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটটা দেওয়া হয়েছে। আর আপডেটের বেলায় কিন্তু অনেকটাই পিছিয়ে, কারণ গেমিং স্মার্টফোনে আমরা মিনিমাম 3-4 দেওয়া তো উচিত ছিল। মাল্টিটাস্কিং এর সময় অ্যাপ ওপেনিং ক্লোজিং স্পিডটাও মোটামুটি ভালো ছিল, যেহেতু LPDDR5X এর RAM এবং UFS 4.0 ইন্টারনাল স্টোরেজটা রয়েছে। এখানে একটা জিনিস আমার খারাপ লেগেছে, যেহেতু এটা আপনার 8 256 GB রয়েছে, আপনি মেমোরি কার্ডের মাধ্যমে কোনো স্টোরেজ এক্সপেন্ডেবল করতে পারবে না, যেহেতু এখানে আপনার ন্যানো সিম ট্রে ইউজ করেছে। স্মার্টফোনটির দোষ গুণ অবস্থার মধ্যে এটা অবশ্যই গুণ বলবো। এখন দোষটা ধরি, কারণ কিছু না কিছু তো কস্ট কাটিং করেছে, সেটা হচ্ছে তার বিল কোয়ালিটিতে। সম্পূর্ণ বডি প্লাস্টিকের সাথে আসে, ব্যাকে এক প্রকার ট্রান্সপারেন্ট ডিজাইন দেওয়া হয়েছে, আর এর ভিতরে কিন্তু আলোর খেলা মিন্স 8GB লাইটিং। তবে ফুল বডি পলিকার্বনেট হওয়ায় কিছুটা চিপ ফিল দিবা আপনাকে। আর ব্যাকের 8GB লাইটিং নিয়ে কি বলবো, এটা আপনি নিজের মতনই কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন। আর টুকটাক হালকা পানির ছিটা পড়া থেকে রক্ষা করার জন্য IP64 এর রেটিং, যেটা এ অনুযায়ী খুবই পিছিয়ে বলবো আমি, কারণ বর্তমানে কিন্তু 15 থেকে 20,000 টাকার স্মার্টফোনগুলোতে আমরা মিনিমাম IP68 69 এর রেটিংটা দেখছি। তাই এটা তার খারাপ দিকই বলবো আমি, এখানে একটু ইমপ্রুভমেন্ট আনা উচিত ছিল। তাদেরকে ব্যাকআপ করার জন্য শুধুমাত্র 5500 mAh এর একটি ব্যাটারি আর বক্সে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্রিক। এখানে আসে আমি অবশ্য প্রশ্ন করবো যে ইনফিনিক্স আসলে কোন যুগে বাস করছে, তারা কি ভবিষ্যতে বাস করছে নাকি অতীতে, যেখানে আমরা বর্তমানে কিন্তু সিলিকন কার্বন টেকনোলজি ব্যবহারের থেকে বড় বড় ব্যাটারি দেখছি। বাকিটা আপনারা এই ভালো মন্দ বুঝে নিয়েন, যেটা আপনাকে নর্মাল ইউজার টাইনে টুনে একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর পাশাপাশি এটা কিন্তু আপনার 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং কোর্স সাপোর্ট করে, তাই সেদিক দিয়ে কিছুটা
প্রশংসার দাবি রাখছে। এবারে তার প্রাণকেন্দ্র ডিসপ্লে নিয়ে কিছু বলা যাক। যেহেতু গেমিং এ স্মার্টফোন, এতে রিফ্রেশ রেটটাও কিন্তু 144 হার্টজ দেওয়া হয়েছে। ভালো ব্যাপার, 1.5K রেজুলেশনের এই 6.78 ইঞ্চি মাপের ডিসপ্লেটিতে আপনি পাচ্ছেন 1600 নিটসের পিক ব্রাইটনেস। তবে এখানে এলটিপিও দিলে মেবি বেটার হতো। আর এটিকে প্রোটেকশন করার জন্য তো কর্নিং গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন তো রয়েছে। তবে 144 হার্টজের রিফ্রেশ রেটটা আসলে সব ক্ষেত্রে কাজের না, কারণ বলছি এখানে কিছু সিলেক্টিভ অ্যাপে আপনি 144 হার্টজ দেখতে পাবেন। তবে ইউআইতে ম্যাক্সিমাম অ্যাপই কিন্তু আপনার জাস্ট 120 হার্টজের রিফ্রেশ রেটটাই সাপোর্ট করে। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, তাই ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা পজিশনটা কিছু নিচে মনে হতে পারে। অল ওভার ডিসপ্লে নিয়ে বললাম আমি এটা মোটামুটি কাতারেই রাখবো। গেমিং এ স্মার্টফোনের ডিসপ্লের ভাইবটা আসলে সে ধরে রাখতে পারেনি। সর্বশেষ তার ক্যামেরা নিয়ে কয়েকটা লাইন বলবো। যেহেতু গেমিং এ স্মার্টফোন ক্যামেরাতে তেমন খুব একটা নজর দেয় না। ব্যাকে ডিউল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছেন, 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, তবে থাকছে না কোনো ওআইএস। সাথে 8 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট আল্ট্রা ওয়াইড। ব্যাক ক্যামেরা দ্বারা তোলা ছবিগুলো কিছুটা কন্ট্রাস্টে, স্যাচুরেটেড এন্ড পপ আউট টাইপের ছিল। কিছু এক্সাম্পল স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এক কথায় বলবো যে প্রপার লাইট কন্ডিশন পেলে সে ভালো ভালো ছবিগুলো আপনাকে তুলে দিবে। তবে সেটা এই স্মার্টফোনের ক্ষেত্রে ওটা 10,000 টাকা রেঞ্জের স্মার্টফোন হলেও সেম। পোর্ট্রেটের ক্ষেত্রে ছবিগুলো কিছুটা স্মুথ, মিনস আপনার ফেসটা কিছুটা স্মুথ আর ব্রাইট করে ফেলে। তবে একটা ব্যাপার ভালো লাগতে পারে, যেখানে পোর্ট্রেটে 1x এবং 2x এ পোর্ট্রেট তোলার অপশন দিয়েছে। তবে সেটা আপনার ডিজিটালি জুম হয়ে কিন্তু ছবিগুলো দিবে, যেহেতু কোনো টেলিফোটো লেন্স নাই। আর ওভারঅল ব্যাক ক্যামেরা কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, আহামরি খুব একটা বলবো না এই বাজেট আর কিরকমই হবে। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিওগুলো শুট করা যাচ্ছিল। তবে আলট্রা ওয়াইড লেন্স দ্বারা আপনি 2K তে কিন্তু 30 fps ভিডিওগুলোই শুট করতে পারবেন। তবে ব্যাক ক্যামেরা দ্বারা ভিডিও শুট করার সময় আমরা কিছু গ্লিটারিং ইস্যু দেখতে পেয়েছি। সাথে ওআইএস না থাকার কারণে ভিডিওগুলো বেশ শেকি হয়। আর ফ্রন্ট ফেসিং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারাও আপনি কিন্তু 4K তে 30 fps ভিডিওগুলো শুট করতে পারবেন। আর এটার কোয়ালিটিও তেমন আহামরি খুব একটা ভালো তা না, মোটামুটি ছিল, একদম আহামরি খুব একটা খারাপও বলবো না আমি। স্মার্টফোনটিকে নিয়ে ওভারঅল এক বাক্য বলতে চাই, যেহেতু এটার প্রাইস আপনার 39,999 টাকা কিংবা 40,000 টাকা। আর যদি তার যে গেমিং কুলারটা রয়েছে ওটা সহ একসাথে কিনতে চান, তাহলে আপনার অলমোস্ট 42,000 টাকা কস্ট পড়বে। ওভারঅল এক বাক্য বললে যদি আপনার অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল ম্যাটার না করে, তাহলে এই প্রাইস পয়েন্টে কিন্তু এর থেকে বেটার ডিল অ্যাভেলেবল রয়েছে, ওইটা অফিসিয়াল ভাবে হোক কিংবা আনঅফিসিয়াল ভাবে। তবে বাকিটা আপনাদের ইচ্ছা, কারণ আপনারও এই দেশের স্বাধীন নাগরিক, ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাদেরও রয়েছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।